শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ইশরাত জাহান। অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স বিএনপির, একথা জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়ালেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিকেলে নয়াপল্টনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী জানান, দলের গঠনতন্ত্র পরিপন্থী কাজে জড়িত থাকায় এ পর্যন্ত 4 থেকে 5 হাজার নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের নাম ভাঙিয়ে যারা দুর্বৃত্তপরায়ণ এবং অনৈতিক কাজে জড়িত তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী বিএনপি। এ সময় তিনি আরও বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন দিলেই বিএনপির জনপ্রিয়তা বোঝা যাবে। সরকারকে দ্রুততম সময়ের মধ্যে ভোট আয়োজনের আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। যে কোনো ধরনের অনৈতিক, অবৈধ, সন্ত্রাসী, সহিংসতামূলক যে কেউ কর্মকাণ্ড করবে দলের নামে, সে রেহাই পাবে না। আমরা তাৎক্ষণিক একটা তদন্ত করে এবং ভিডিও, অডিও সমস্ত কিছু পরীক্ষা করে যদি দেখা যায় যে সে দায়ী, তো সেটার সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে বিন্দুমাত্র দ্বিধা করা হয়নি, সাথে সাথে সে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজধানীর মহাখালীতে যুবদল নেতা মনির হোসেনের নেতৃত্বে বারে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটের ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। যদিও সিসি ক্যামেরার ফুটেজে অনেককেই ভাঙচুর চালাতে দেখা যায়। পুলিশ বলছে, হামলার হুকুমদাতা মামলার প্রধান আসামি মনিরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্যদিকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে মনিরকে। বারে এমন ভাঙচুরের ঘটনায় নিরাপত্তাহীনতার কথা বলছে হোটেল কর্তৃপক্ষ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মহাখালীর হোটেল জাকারিয়া রেস্টুরেন্ট অ্যান্ড বারে দল বেঁধে ঢুকে 2 নারীর উপর হামলা করছে স্থানীয় যুবদলের নেতাকর্মীরা। সবাই মিলে মেঝেতে পড়ে যাওয়া 2 নারীকে এলোপাতাড়ি মারতে থাকে। 30 জুন রাতে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেন জাকারিয়া বারে গিয়ে ভিআইপি কেবিন চান। কেবিন না পেয়ে সেখান থেকে বেরিয়ে বারের ম্যানেজারকে ফোনে হুমকি দেন। অসুবিধা নাই, আমি চলে যাবো ভাই, আপনাদের এলাকা আপনারা থাকবেন, কোনো সমস্যা নাই। পরদিন রাতে মনিরের লোকজন বারে ঢুকে শুরু করে ভাঙচুর, লুট করে ক্যাশ কাউন্টারের টাকা, মদ আর বিয়ার। মারধর করা হয় বারে থাকা 2 নারী কর্মীকে। এই ঘটনায় রাতেই রেস্টুরেন্টের পক্ষ থেকে বনানী থানায় মামলা করা হয়। অতর্কিত হামলা ভাঙচুরের ঘটনায় ভীতি কাজ করছে হোটেলটির কর্মকর্তা কর্মচারীর মাঝে। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছে কর্তৃপক্ষ। স্টাফরা চাকরি করে হোটেলে, এখন স্টাফরা তো আসতে হবে, পেটের ক্ষুধায় চাকরি করে, যেহেতু রিজিকের জন্য আসতে হবে। এই আসা যাওয়ার মাঝে আল্লাহ না করে স্টাফরা একটু ভয়তে আছে, যে মালিক তো কোন একটু ভয়তে আছে যে আমরা আসা যাওয়ার মধ্যে স্যার একটা এক্সিডেন্ট। এদিকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে মনিরকে। বারে হামলার বিষয়ে জানতে ফোনে চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। বনানী থানা বলছে, ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করা হচ্ছে, সেই সাথে চেষ্টা চলছে হামলার মাস্টারমাইন্ড মনিরকে গ্রেফতারের। ইন্ধন তার, লোকজন পাইতেছে, তার সব ঠিক, কিন্তু ভাঙার সময় সে উপস্থিত ছিল না। সে যার ঘটনা করে তার সাথে আগে সিসি ক্যামেরাতে মানুষগুলো তো শনাক্ত করতে পারে, তাহলে আমাদের তো আইডেন্টিফাই করতে হবে, আমাদের হলো সিসি ক্যামেরা ফুটেজ দেখে। বারে হামলার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উঠেছে নিন্দার ঝড়। অভিযুক্ত যুবদল নেতার গ্রেফতার দাবি করেন অনেকে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। অভ্যুত্থান পরবর্তী সময়েও দেশে পুরনো বন্দোবস্ত রয়ে গেছে। বৈষম্যহীন দেশ গড়তে প্রয়োজন নতুন সিস্টেম, যা বাস্তবায়নে কাজ করবে এনসিপি। ঠাকুরগাঁওয়ে দেশ গড়তে জুলাই পদযাত্রায় এই মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচির 4র্থ দিনে ঠাকুরগাঁও এবং দিনাজপুরে পদযাত্রা করে দলটি। 4র্থ দিনের মতো চলছে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রার কর্মসূচি। কেন্দ্রীয় নেতারা জনসংযোগ করছেন গণমানুষের সাথে। সকালে পঞ্চগড়ের আটোয়ারি বাজারে জাতীয় নাগরিক পার্টির নতুন অফিস উদ্বোধন করেন দলটির শীর্ষ নেতৃবৃন্দ। সেখানে আয়োজিত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, চাঁদাবাজ দখলদারদের দিয়ে দেশের উন্নতি সম্ভব নয়। নতুন বাংলাদেশ গড়তে হবে তরুণ প্রজন্মকে। এখনো কিছু চাঁদাবাজ, চোর, বাটপার, ছেঁচড়া এই আটোয়ারি বাজারেও আছে, যে 100 টাকার জন্য হাত পেতে থাকে, আবার বিভিন্ন দলে তারা পোস্টে। এইরকম ছেঁচড়া, চাঁদাবাজ, লুটপাট যারা করে, তাদেরকে দিয়ে আগামীর বাংলাদেশের উন্নতি হওয়া সম্ভব না।
এরপর ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে শুরু হয় এনসিপির চতুর্থ দিনের পদযাত্রা। পথে তাদের স্বাগত জানায় স্থানীয় কর্মী সমর্থকরা। ঠাকুরগাঁও পৌঁছানোর পর পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট দূর হলেও তাদের রেখে যাওয়া সিস্টেম এখনো রয়ে গেছে, তা বিলুপ্ত করে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পরে যে নতুন বাংলাদেশের স্বপ্ন, বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ, কৃষক শ্রমিকের বাংলাদেশ, সাধারণ মানুষের বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, মর্যাদার বাংলাদেশ, সেই বাংলাদেশের জন্য লড়াই করছে। আমরা মনে করি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এখনো হয়নি, আগের সিস্টেম রয়ে গিয়েছে। ফলে সেই সিস্টেমের বিরোধ করে নতুন দেশ গঠনের জন্য এই নতুন পার্টি এবং আমাদের কর্মসূচি। পরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। নামাজ শেষে পীরগঞ্জে পদযাত্রা করে দলটি। এরপর দিনাজপুর অভিমুখে রওনা হয় এনসিপির গাড়িবহর। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে পর্যায়ক্রমে দেশের 64 জেলায় জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দর্শক, এনসিপির পদযাত্রার খবরাখবর জানবো। দিনাজপুরে যেতে চাই আমার সহকর্মী মাহফুজুল হক, সেখানকার খবরাখবর রাখছেন। মাহফুজ, দিনাজপুরে এনসিপির কর্মসূচি সম্পর্কে সার্বিক অবস্থা আমাদেরকে জানাবেন। দিনাজপুরে যে এনসিপির কর্মসূচি ছিল, এই নির্ধারিত কর্মসূচি ছিল বিকাল 4টা থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ওনারা বীরগঞ্জ থেকে বীরগঞ্জ হয়ে দিনাজপুরে ঢুকেছেন কিছুক্ষণ আগে, যেখান থেকে মূলত পদযাত্রাটা হওয়ার কথা ছিল দিনাজপুরের শহীদ মিনারে। আমরা এখন আছি এই শহীদ মিনারের ঠিক উল্টো দিকে। ওনাদের গাড়ি বহর চলে এসেছিল দিনাজপুর সার্কিট হাউসের দিকে। আমরা এই যে দেখাতে চাই যে এই যে গাড়ি বহরটি, ওনাদের গাড়ি বহরেও সামনে চলে গেছে নাহিদ সাহেবরা, এবং নাহিদের আগে চলে গেছে সার্জিস আলম। ওনারা চলে গেছেন, এখন পদযাত্রা করে যাচ্ছেন। আমরা আসলে এই লাইভের কারণে দেখার কারণে পিছনেই রয়েছি। তারা এখন দিনাজপুর শহীদ মিনারে যায়, সমবেত হবে সকল কর্মীবৃন্দ। এই শহীদ মিনার থেকে তারা পদযাত্রা করে যাবেন ইয়ের দিকে, আপনার দিনাজপুর সদর হাসপাতাল মোড় থেকে ওনারা যাবেন লিলিমোড় হয়ে ওনারা যাবেন দিনাজপুর ইনস্টিটিউট চত্বর। এই ইনস্টিটিউট চত্বরেই হবে আজকের মূল জনসভা। এই জনসভা থেকেই দিনাজপুরের মাটি থেকে তারা এই জুলাই আগস্টের যে পরবর্তী কর্মসূচি আছে এবং দেশকে নিয়ে যে তাদের কর্মসূচি, তাদের যে চিন্তা চেতনা, সেগুলো প্রকাশ করবেন বলে আমাদেরকে স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন। আমরা এখন ওই বহরের পিছনেই আছি। বহর অনেক সামনে চলে গেছে, আর এই বহরটি আসলে মানে হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। বিভিন্ন দিক থেকে বহর নিয়ে আসতেছে, বিভিন্ন দিক থেকে কর্মীরা আসতেছেন। তারা এই বহরে যুক্ত হবেন এবং তারা এই পদযাত্রা শুরু করবেন আনুষ্ঠানিকভাবে। ধন্যবাদ আপনাকে মাহফুজ। গণ অভ্যুত্থানের সকল হত্যার বিচার, প্রয়োজনীয় সংস্কারের পর নির্বাচন সহ 4 দফা দাবিতে রংপুরে চলছে জামায়াতে ইসলামীর জনসভা। প্রায় 17 বছর পর দুপুর 3টায় নগরের জেলা স্কুল মাঠে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। দীর্ঘদিন পর জনসভা হওয়ায় সকাল থেকেই ব্যানার, ফেস্টুন নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। এছাড়াও প্রধান বক্তা হিসেবে রয়েছেন সদ্য কারামুক্ত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। সভায় বিভিন্ন স্থান থেকে আসা লাখো মানুষ জড়ো হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দায়িত্ব পালন করছে সংগঠনটির স্বেচ্ছাসেবক সদস্যরাও। মাথায় তীব্র যন্ত্রণার পাশাপাশি শরীরে ব্যথা, সাথে র্যাশ কিংবা বমি, ডেঙ্গু আক্রান্ত হবার পর এমন নানা সমস্যায় ভুগছেন রোগীরা। কারো জ্বর উঠছে 104 ডিগ্রি পর্যন্ত, কারো বা জ্বর কমে যাবার পর দেখা দিচ্ছে নানা পার্শ্ব প্রতিক্রিয়া। রাজধানীর হাসপাতালগুলোয় বাড়ছে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা। জ্বরের তীব্রতা বয়স্করা কিছুটা সামলে উঠতে পারলেও শিশুদের অবস্থা বেশি নাজুক। বয়স মাত্র 3 থেকে 4, অথচ হু হু করে জ্বর উঠে যাচ্ছে 104 থেকে 5 পর্যন্ত। খাবার খেতে রাজ্যের অনীহা, কারো কারো ডায়রিয়া, দিতে হচ্ছে আইভি ফ্লুইড। কদিনের জ্বরেই শরীর পুরো নিস্তেজ। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নির্ধারিত বেডগুলোর প্রায় সবকটিতেই ভর্তি শিশুরা। এমনি
2 দিন থেকে জ্বর ছিল, আর তারপরে যে নিয়ে আসলাম মেডিকেল টেস্ট করালাম, ডেঙ্গু ধরা পড়লো, এখন মেডিকেল ভর্তি। 5-6 দিন জ্বর আসে যায়, তারপর ঠান্ডা, কিচ্ছু খায় না। কালকে গিয়ে টেস্ট করছি, ডেঙ্গু ধরা পড়ছে, আর হচ্ছে রক্তে ইনফেকশন, আর শরীরে রক্ত খুব কম। জ্বরটা আপনার রাত্রবেলা বেশি আসতো, 103 যেত, দিনের বেলা আপনার জ্বরটা কম আসতো, 100, তারপর 97-98 এরকম। শুধু শিশুরা নয়, এই হাসপাতালে বয়স্কদের জন্য নির্ধারিত ওয়ার্ডেও বাড়ছে রোগী। তীব্র জ্বরের পাশাপাশি শরীরে প্রচণ্ড ব্যথা, মাথা ব্যথা, সব শরীর ব্যথা, পাও কামড়ায়, হাত কামড়ায়, এই সমস্যা নিয়ে আমরা ভর্তি হয়েছি। জ্বর 103 উঠছে। প্রচুর বিষ ব্যথা ছিল, অনেক বিষ ব্যথা ছিল। আমরা ব্যথা মনে অনেক চিৎকার করতে বেশি। শরীর দুর্বল হয়ে গেছে, চুলকানি আর কি, জ্বর, প্রচণ্ড জ্বর। এবছর ডেঙ্গুতে নতুন উপসর্গের কথা জানাচ্ছেন রোগীরা। জ্বর কমলেও মাথা ও শরীর ব্যথা থেকে যাচ্ছে, সাথে অনবরত বমি। প্রথম যত কমে গেছিলো তারপর ভাবছিলাম ডেঙ্গু নাই, তারপরে শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি, পাতলা পায়খানা, সাথে বেলাত যায়। তারপর কালকে ডাক্তার গেছে ডেঙ্গু হয়েছে। ডাক্তার বলছে নগদে মুগদে ভর্তি হোক। শরীর ব্যথা হালকা, ওই যে বমি করে, বুকে ব্যথা হয়, তারপরে শরীরেও হালকা ব্যথা, প্রচুর বেশি না, হালকা ব্যথা। তো এখন এখানে আসার পরে বমিটাও কমছে, পাতলা পায়খানা বন্ধ হয়েছে। ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরবর্তী সময়ে শারীরিক নানা সমস্যায় ভুগতে হয়েছে অন্তত 10 দিন। চলতি বছর এমন রোগীর সংখ্যাও নেহাত কম নয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন। পাবনার সাঁথিয়াতেই বাস ট্রাকের সংঘর্ষে মারা গেছেন 3 জন, আহত 10 জন। ভোরে ঢাকা পাবনা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে পাবনাগামী পাবনা এক্সপ্রেসের একটি বাস মহাসড়কের পূর্ব বনগ্রামে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 3 জন। তারা হলেন সুজানগর উপজেলার আবেদ আলী, আতাইকুলা কারিগর পাড়ার মনসুর আলী ও বরগুনা জেলার আরিফ হোসেন। এদিকে সাতক্ষীরার ধুলিহরে বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় সুলতান আলী নামের এক ভ্যান চালক নিহত হয়েছে। এছাড়া গত মধ্যরাতে গোপালগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেছে 2 জনের। আমার বাড়ির পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে, এসে দেখি যে এরকম মারি দিয়েছে গাড়ি। যারা আহত হয়েছে তাদেরকে আমরা উদ্ধার করছি। আহত থাকা অবস্থায় 2 জন ব্যক্তি আর কি স্পটে মারা গেছে। কুমিল্লার মুরাদনগরে আলোচিত ধর্ষণের ঘটনায় পর্নোগ্রাফি মামলার মূল আসামি শাহ পরানকে গ্রেপ্তার করেছে র্যাব। এর আগে শাহ পরানকে নিয়ে সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। রাজধানীর কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মকর্তারা জানান, বড় ভাই ও ধর্ষণ মামলার মূল অভিযুক্ত ফজর আলীকে শায়েস্তা করতেই ভিডিও ছড়িয়েছিল শাহ পরান। এদিকে মুরাদনগরে একই পরিবারের 3 সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্তদের ধরতে অভিযান চলছে। লোকটি লাগাইছে ফজর আলীর ভাই, ছোট ভাই। সবশেষ কি এটা নিয়ে কোনো সালিশ হয়েছিল? এটা সালিশ মানে আর মামা টামারা সব আইছিল। ফজর আলী আবার রাগ দিছিল, কি থাই তার ফা দিছিল, চর্চাপড় দিছিল, হে জিদ দে লোকটি লাগাইছে। এভাবেই যমুনা টেলিভিশনের কাছে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগী নারী। জানান, স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম এবং তার ভাই ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমনকে নিয়ে বড় ভাইকে শায়েস্তা করতে কিভাবে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে ছোট ভাই শাহ পরান। মূলত যমুনা টেলিভিশনের অনুসন্ধানে উঠে আসে ঘটনার নেপথ্যের মূল হোতা শাহ পরানের নাম। এরই সূত্র ধরে বৃহস্পতিবার রাতে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে গ্রেফতার করা হয় ভুক্তভোগী নারীর দায়ের করা পর্নোগ্রাফি মামলার আসামি শাহপরানকে। র্যাব কর্মকর্তারা জানান, প্রতিশোধের নেশা থেকেই নারীকে হেনস্থায় নেতৃত্ব দিয়েছে শাহপরান। পরিবার থেকেও শাহপরান ফজর আলী থেকে একটু ডিস্টেন্স হয়ে গিয়েছিল। সে সব মিলিয়েই এই ফজর আলীকে একটু শায়েস্তা করার উদ্দেশ্যে মূলত এই পরিকল্পনাটা করে। অ্যাট দ্য সেম টাইম 2 জনই এই মহিলাকে উত্ত্যক্ত করতো, যেটা বলছি যে 2 জনেরই এখানে 2 ভাই উত্ত্যক্ত করছিল। তো এখানে বড় ভাই ছোট ভাই, এবং এই ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে সালিশও হয়েছিল। সেখানে ফজর আলী কর্তৃক শাহপরানের হেনস্থারও শিকার হয়েছে। সেটা থেকেই এই প্রতিশোধটা নেওয়ার জন্যই, ফজর আলীকে শায়েস্তা করার জন্যই মূলত এই ঘটনাটা সে সাজিয়েছিল।
যদিও ধর্ষণ কাণ্ডের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের বাইরে বেশি কিছু জানাতে পারেননি কর্মকর্তারা। এর আগে মূল অভিযুক্ত ফজর আলী সহ 5 জনকে গ্রেফতার করে পুলিশ। মুরাদনগরের এই ঘটনার রেশে না কাটতেই একই থানায় মোবাইল চুরির অভিযোগে মা ও 2 সন্তানকে পিটিয়ে হত্যা করা হয়। আরেক মেয়ের অবস্থা সংকটাপন্ন। এই ঘটনাও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান র্যাব কর্মকর্তারা। দেখে মনে হচ্ছে যে খুবই ক্ষিপ্তই ছিল, আর ক্ষিপ্ত না থাকলে পুরো এলাকাবাসী গিয়ে এভাবে করে নির্মমভাবে 3 জনকে মারতে পারে না। এবং তারাও যে যতটুকু জানতে পেরেছি তারা মাদক ব্যবসার সাথে রিলেটেড ছিল, সংশ্লিষ্ট ছিল। তো সে প্রেক্ষিতে ঘটনাটা ঘটেছে, এটা আমরা পরবর্তী দিনে আমরা কাজ করছি। একই পরিবারের 3 সদস্যকে পিটিয়ে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা এলাকায়। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 11 মাস পেরিয়ে গেলেও এখনও শহীদের খাতায় নাম ওঠেনি জেনেভা ক্যাম্পের বাসিন্দা রিকশা চালক রনির। একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা মা পারভিন বেগম সহায়তা না পেলেও ছেলের নাম দেখতে চান শহীদের খাতায়। এদিকে রায়েরবাজার বধ্যভূমিতে গণকবর দেয়া শহীদদের পরিচয় শনাক্তে সরকার উদ্যোগ না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, সরকার গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে দূরে সরে যাওয়ায় এমন চিত্র দেখতে হচ্ছে। জুলাই আগস্টে আন্দোলনের অন্যতম হটস্পট ছিল মোহাম্মদপুর। স্বৈরাচারের পেটোয়া বাহিনীর গুলির মুখে রাজপথ দখলে রাখে ছাত্র জনতা। তাদের উপর নির্বিচারে হামলার ভয়াবহতা দেখে নিজেকে দূরে রাখতে পারেননি রিকশা চালক রনি। এক পর্যায়ে 18 জুলাই গুলিবিদ্ধ হয়ে শহীদ হন এই বিহারি ক্যাম্পের বাসিন্দা। পরিবারের উপার্জনক্ষম একমাত্র ছেলেকে হারিয়ে দিশেহারা রনির মা পারভিন বেগম বাসা ভাড়া দিতে না পেরে এখন থাকেন আত্মীয়ের বাড়িতে। আক্ষেপের সুরে তিনি বলেন, সহায়তা দূরে থাক, 11 মাস পেরিয়ে গেলেও এখনো ছেলের নাম ওঠেনি শহীদের খাতায়। পরিবারটির সঙ্গে দেখা করতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। সভাপতি রিফাত রশিদ বলেন, রোহিঙ্গা নাগরিক নূর মোস্তফা শহীদের স্বীকৃতি পাচ্ছেন, এটি ভালো উদ্যোগ। একই সাথে বাংলাদেশে জন্ম নেয়া রনি স্বীকৃতি না পাওয়া লজ্জার। আমার স্বামীও নাই, আমার একটা ছেলে ছিল, আমার ছেলেও নাই এখন। আমি এখন কোনো জায়গা থেকে কিছু পাই না, সরকার আমারে কোনো স্বীকৃতি দেয় নাই। বাংলাদেশের জন্ম নিবন্ধন কাগজ রয়েছে, এত কিছুর পরেও 1 বছর হয়ে যাওয়ার পরেও কেন রনিকে স্বীকৃতি দেওয়া হয়নি? তার ফ্যামিলির কাছে গভর্নমেন্টের পক্ষ থেকে কেউ কোনো প্রকার আশার প্রয়োজন বোধ করেনি। এর জবাবটা ইন্টারিমকে দিতে হবে। এর আগে রায়েরবাজার বধ্যভূমিতে যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। গণকবর দেয়া জুলাই শহীদদের কবর জিয়ারত শেষে তারা বলেন, উপদেষ্টারা ক্ষমতার মোহে গণ অভ্যুত্থানের স্পিরিট থেকে সরে গেছেন। লাশগুলো উত্তোলন করে এগুলোর ময়নাতদন্ত করে ডিএনএ ম্যাচ করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়ার কোনো দৃশ্যমান পদক্ষেপ এখন পর্যন্ত হয় নাই। এইটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার বিষয়। এই উপদেষ্টাদের যাদেরকে আমরা দেখতাম যে আসলে হলো গিয়ে হিউম্যান রাইটস নিয়ে কথা বলতে, যাদেরকে আমরা বাংলাদেশের টপ হিউম্যান রাইটস প্রতিষ্ঠানগুলো চালাইতে দেখতাম, তারা আজকে হিউম্যান রাইটসের নিয়ে কোনো ন্যূনতম কথা নাই। আপনারা শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আছেন, এই জিনিসটাকে ফিল করুন। যখন আপনারা এই জিনিসটাকে ফিল করা শুরু করবেন, বাই ডিফল্ট আপনারা আসলে জুলাইয়ের যে চেতনা, জুলাইয়ের যে বিশ্বাস, জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, সেটার বাইরে যেতে পারবেন না। আগামী 3 দিনে দেশের সকল শহীদদের কবর জিয়ারত, স্বজনদের সাথে সাক্ষাৎ ও আহতদের খোঁজ খবর নেওয়া হবে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এরপর প্রতিবেদন নিয়ে সরকারের সাথে আলোচনায় বসার কথাও জানান তারা। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন দিতে বদ্ধপরিকর সরকার, এমনটা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফজলুল কবির খান। দুপুরে মাদারগঞ্জে জাবালপুর 1 অনুসন্ধান কূপ খনন কাজ পরিদর্শনের আগে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। আরও বলেন, আগামী নির্বাচনে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবে, প্রত্যেক প্রার্থীদের এজেন্টরাও কেন্দ্রে থাকতে পারবেন, উন্মুক্ত ও সুষ্ঠুভাবে ভোট গণনার সুযোগ থাকবে। উপদেষ্টা ফজলুল কবির বলেন, এভাবে নির্বাচনে যারা আসবে তাদেরকেই স্বাগত জানাবে সরকার। স্মরণকালের সবচেয়ে ভালো নির্বাচন করতে চাই। ভালো নির্বাচন মানে কি, আপনি যে ভোটার ভোট দিতে যাবেন তিনি ভোট দিতে পারবেন, বিভিন্ন প্রার্থী যারা পোলিং এজেন্ট তারা ওখানে থাকতে পারবেন, এবং যারা হবে কি বলে যে ভোটের পরে এটা একটা সবার সামনে উন্মুক্তভাবে ভোটের গণনা হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত শিক্ষক ও হত্যা চেষ্টা মামলার আসামি ডক্টর কুশল বরণ চক্রবর্তীর পদোন্নতির জন্য গঠিত বোর্ড বাতিলের দাবিতে জানিয়েছে শিক্ষার্থীরা। এ সময় প্রশাসনিক ভবনে তালা দেয় বিক্ষুব্ধরা। ওই ভবনে উপাচার্য, 2 উপ উপাচার্য ছাড়াও প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা এবং অভিযুক্ত সেই শিক্ষক উপস্থিত ছিলেন।
এর আগে গত বছরের ২৬ নভেম্বর হেফাজতে ইসলামের কর্মী এনামুল হক চৌধুরী চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণের অনুসারীদের হামলার শিকার হন। এই দিন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও আদিবাসী জনগোষ্ঠীর ওপর গণহত্যা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন কুশল। ওই ঘটনার পর ৮ ডিসেম্বর চিন্ময় কৃষ্ণকে প্রধান আসামি করে ১৬৪ জনের নামে মামলার আবেদন করেন ভুক্তভোগী এনামুল হক। মামলার ২০ নম্বর আসামি শিক্ষক কুশল বরণ চক্রবর্তী। বিশ্বের প্রথম দেশ হিসেবে আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিল রাশিয়া। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় এই তথ্য। মস্কোয় নিযুক্ত আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেছে ক্রেমলিন, যা তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক স্বীকৃতি দেওয়ার একটি পদক্ষেপ। গত এপ্রিলেই সংগঠনটির ওপর থেকে সন্ত্রাসী তকমা তুলে নেয় রুশ সুপ্রিম কোর্ট। ধারণা করা হচ্ছে কৌশলগত ও অর্থনৈতিক কারণের পাশাপাশি আঞ্চলিক প্রভাব বজায় রাখতেই কাবুলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাচ্ছে মস্কো। ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত তালেবান সরকারকে বৈধতা দেয়নি কোনো পশ্চিমা দেশ। যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ১০১ ফিলিস্তিনি। বৃহস্পতিবার একাধিক স্থানে হামলায় নিহত হন তারা। খাবারের আশায় ত্রাণকেন্দ্রে ভিড় জমানো মানুষের ওপর চলে গুলিবর্ষণ। এতেই প্রাণ হারান ৫১ জন। গাজার মধ্যাঞ্চলের দেইর আল বালাহ এলাকায় আগ্রাসন চালায় তেল আবিব। এতে প্রাণ হারিয়েছে অন্তত ৫ জন ফিলিস্তিনি, আহত বেশ কয়েকজন। উত্তর পশ্চিম তীরে নূর শামস শরণার্থী শিবিরেও চালানো হয় গুলি। এদিকে আইডিএফ এর হামলায় প্রাণ হারিয়েছেন মুহান্নাদ আল লিলি নামের একজন ফুটবলার। খাদামাত আল মাঘাজি ক্লাবের হয়ে খেলতেন তিনি। তিব্বত ইস্যুতে ভারতকে হস্তক্ষেপ না করতে সতর্ক করেছে চীন। শুক্রবার এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, নয়াদিল্লি চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ বন্ধ না করলে তা প্রভাব ফেলবে দুই দেশের সম্পর্কে। তিব্বতের তথাকথিত নির্বাসিত সরকার একটি বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক গোষ্ঠী, যারা তিব্বত নিয়ে গুজব ও মিথ্যাচার ছড়ানোতে ব্যস্ত। তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। আমরা আশা করি নয়াদিল্লি তিব্বত ইস্যুতে বিচক্ষণতার পরিচয় দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপণ বন্ধ করবে, যাতে এটি চীন ভারত সম্পর্কে প্রভাব ফেলতে না পারে। রাজধানী ঢাকায় ফাঁকা জায়গা পাওয়াই মুশকিল। সেখানে বনানীর এক দল তরুণ স্বপ্নবাজ গড়ে তুলেছে সবুজ ঘেরা পার্ক, যার নাম 55K আড্ডা পার্ক। লেকের ময়লা আবর্জনা পরিষ্কার তো আছেই, ছুটির দিনগুলোয় চলে বৃক্ষরোপণ আর পার্কের সৌন্দর্য বর্ধন, যা রীতিমতো অন্যদের জন্য অনুপ্রেরণা। বনানী সোসাইটির ২০ নম্বর রোড লেক পার্টি এতদিন ছিল ময়লার স্তূপ, পচা গন্ধ এবং অপরাধীদের আস্থানা। সব মিলিয়ে এক বিভীষিকা, কিন্তু তরুণদের উদ্যোগে পাল্টে গেছে গল্প। এককালের খানাখন্দে ভরা জায়গাটি এখন সবুজ উদ্যান। এলাকার ঠিকানা 55/ক। তার সাথে মিলিয়েই নামকরণ 55K আড্ডা পার্ক। এই লেক পার্কটা অনেক ধরে, প্রায় 20 বছর ধরে এভাবে পড়ে আছে। এটার মধ্যে পানি নষ্ট, লেক পার্কগুলির মধ্যে বিশৃঙ্খলা অবস্থায়, ক্রাইম জোন। 100 জন ভলান্টিয়ার নিয়মিত আসলে গুলশান বনানী লেক সাইড এবং বাড়িদারা লেক সাইড, মূলত এই গুলশান লেক সাইডটা ধরে আমরা আসলে বায়োডাইভার্সিটি হাব গড়ে তুলতেছি। আমরা মোটামুটি অলরেডি 3 কিলোমিটার আমরা কমপ্লিট করেছি এবং এগুলো কমপ্লিট করার পরে আমরা ভাবলাম যে শুধু গাছ লাগাচ্ছি, তাই একটু মজা আড্ডা করি, তো এর জন্য এই পার্ক করা। এটা পার্ক এখন সোসাইটি মানুষদের মিলন মেলা। মহৎ এই কাজে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। জানান, তারুণ্যের ভাবনাই পাল্টে দিতে পারে সমাজ ও পরিবেশ। লোকাল এরিয়ারা যদি পয়েন্ট টু পয়েন্ট যদি এরকম করে নিজেদের এরিয়াটাকে যদি রেখে দেয়, তাহলে গভর্নমেন্টের উপরে চাপটা কম পড়ে, আমরা সবাই ভালো থাকি। আর এই উদ্যোগটা যদি শহরের প্রত্যেকটা জায়গা যেখানে লেক আছে বা যেখানে আসলে গাছ রোপণ করা যায়, এই উদ্যোগটা নেওয়া উচিত। Where somewhere it used to be only garbage, moila, and now slowly it turns into a nice garden. Now we have inaugurated two weeks ago the park, and I hope there will be another one in the Gulshan Lake side. দাবি, অন্যদের জন্য অনুপ্রেরণা তরুণদেরই পরিবেশ সচেতনতা। পরিত্যক্ত জায়গাগুলো ব্যবহার করা হলে পাল্টাতে পারে ধুলোয় মোড়া দূষিত এই নগরী।
সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের কাটাখালী খালের জৌলুস ফেরাতে জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে মাঠে নেমেছে 4 শতাধিক স্বেচ্ছাসেবী। দুপুরে খালের পরিচ্ছন্নতা অভিযানে পানিতে নামে স্বেচ্ছাসেবীরা। প্রশাসন জানায় দূষণের কারণে অনেকটাই ভাগাড়ে পরিণত হয়েছিল খালটি, তাই খালের পানি প্রবাহ ফেরাতে কাজ শুরু হয়েছে। খালটি ঘিরে রয়েছে নান্দনিক পরিকল্পনা, যা দ্রুতই বাস্তবায়ন করা হবে বলেও জানান জেলা প্রশাসক। খাল পরিষ্কারের স্থানীয় স্বেচ্ছাসেবীদের সাথে অংশ নিয়েছে বিডি ক্লিনের সদস্যরা। প্রত্যয় সুন্দর শহর গড়ে তোলা কার্যক্রমের শুরুতে পড়ানো হয় পরিচ্ছন্ন দেশ গড়ার শপথ। আইন শৃঙ্খলা বাহিনী জানায় তাদের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। দিনভর কর্মযজ্ঞে খালের পৌরসভা অংশের অর্ধ কিলোমিটারের আবর্জনা সরানো হয়। টানা 29 ঘন্টা বিতর্কের পর মার্কিন প্রতিনিধি পরিষদে মাত্র 4 ভোটের ব্যবধানে পাশ হল আলোচিত বিগ বিউটিফুল বিল। বৃহস্পতিবার 218-214 ভোটে মার্কিন কংগ্রেসের নিম্নপক্ষে পাশ হয় কর ও ব্যয় সংকোচন সংক্রান্ত বিলটি। ভোটাভুটিতে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটদের 212 সদস্যের সবাই বিলটির বিরুদ্ধে অবস্থান নেন। তাদের সাথে যোগ দেন রিপাবলিকান পার্টিরই আরও 2 জন। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিলটিতে স্বাক্ষর করলেই আইনে পরিণত হবে। শুক্রবার স্থানীয় সময় বিকেল 5টায় হোয়াইট হাউসে এক অনুষ্ঠানে বিলে সই করবেন বলে জানা গেছে। এদিকে বিলটি আইনে পরিণত হলে ভোগান্তিতে পড়বেন যুক্তরাষ্ট্রের দরিদ্র, নিম্ন আয়ের এবং শ্রমজীবী মানুষেরা, বলছেন বিশ্লেষকরা। এটি এখন পর্যন্ত পাশ হওয়া সবচেয়ে বড় বিল যা আমরা উদযাপন করছি। এই বিল আমাদের দেশকে একটি রকেট শিপে পরিণত করবে। সত্যিই দুর্দান্ত একটি বিষয়। যুক্তরাষ্ট্র প্রতিটি ক্ষেত্রেই ভালো করছে। কাল মার্কিনিরা গর্ববোধ করবে। এশিয়া কাপ হকি ও জুনিয়র বিশ্বকাপের জন্য পাকিস্তানের 2 দলের খেলোয়াড় ও কোচদের ভিসা দিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারত। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হকি ইন্ডিয়ার কর্তাদের সবুজের সংকেত দেয় দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। পাকিস্তানকে অংশগ্রহণ করতে না দিলে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার নীতি অমান্যের অভিযোগ উঠবে ভারতের বিপক্ষে, যার প্রেক্ষিতে 2030 সালের কমনওয়েলথ কিংবা 2036 সালের অলিম্পিক স্বপ্ন ভঙ্গ হতে পারে তাদের। তাই নিজেদের অনড় অবস্থান থেকে সরে আসতে বাধ্য হয়েছে তারা। চলতি বছর এপ্রিলের শেষ দিকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহতের পর বৈরিতা বাড়ে 2 দেশের মধ্যে। এক পর্যায়ে ভারত হামলা চালালে পাকিস্তানও পাল্টা জবাব দেয়। ইসরায়েলের হামলায় না ফেরার দেশে পাড়ি জমালেন মুহান্নাদ আল হিলিলি। নরওয়েতে স্ত্রী ও নবাগত সন্তানের কাছে যাওয়ার অপেক্ষায় ছিলেন নিহত এই ফুটবলার। সেন্ট্রাল গাজার আল মাঘাজি শরণার্থী ক্যাম্পে গত সোমবার ড্রোন থেকে ফেলা একটি মিসাইল আঘাত করে মুহান্নাদের 3 তলার বেডরুমে। এর ফলে মাথায় মারাত্মক আঘাত ও রক্তক্ষরণ হয় তার। মারা যাওয়ার আগে প্রায় 1 দিন লড়তে হয়েছে এই ফুটবলারকে। গাজা ছেড়ে স্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানায় মিডল ইস্ট আই নামক এক সংবাদ মাধ্যম। ইসরায়েলের চলমান হামলা শুরুর আগে নরওয়েতে চলে যান তার স্ত্রী। সেখানেই জন্ম হয় তার সন্তানের, কিন্তু দেখা হয়নি বাবা মুহান্নাদের সঙ্গে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ফিলিস্তিনের মোট 265 জন ফুটবল খেলোয়াড় প্রাণ হারিয়েছে বলে জানায় প্যালেস্টিনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। জাতীয় দলের স্প্যানিশ কোচ হাভিয়ার ক্যাব্রেরা পদত্যাগ চাওয়া সাখাওয়াত হোসেন ভুঁইয়া শাহিনকে ন্যাশনাল টিমস কমিটির সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার দুপুরে বাফুফে সভাপতি ও ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান তাবিথ আউয়ালের স্বাক্ষরিত চিঠি পেয়েছেন তিনি। চিঠিতে শাহিনকে অব্যাহতি দেওয়ার বিষয়ে উল্লেখ ছিল না নির্দিষ্ট কোনো কারণ, তবে নির্বাহী কমিটির সদস্য হিসেবে দেশের ফুটবল উন্নয়নে কাজ করতে বাধা নেই তার। গত 14 জুন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কোচের পদত্যাগ চাওয়ায় বিব্রত হতে হয় বাফুফের প্রায় সবাইকে। সেই সাথে অভিযোগ ওঠে ফেডারেশনের কোড অব কন্ডাক্ট ভঙ্গ করার। বন্ধুর সঙ্গে কফি খেতে চাওয়ার ছোট্ট আবদার করে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল ঋতুপর্ণা চাকমাকে। সামাজিক মাধ্যমে তাকে নিয়ে একের পর এক ট্রলে দেখতে হয়েছিল মানসিক নিপীড়নের চূড়ান্ত রূপ। সেই ঋতুপর্ণা ফিরলেন নিজের ট্রেডমার্ক বা পায়ের শটে। বাংলাদেশকে নিলেন এশিয়ার মঞ্চে। লাল সবুজের মুকুট হয়ে ভাসছেন সমর্থকদের প্রশংসায়।
বড় মঞ্চে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে নিজেকে গড়ে তুলেছেন অপরিহার্য হিসেবে, যার সবশেষ দৃশ্য মঞ্চায়িত হল এশিয়ান কাপ বাছাইয়ে। শক্তিশালী মিয়ানমারের স্বপ্ন চূর্ণ করে আরও একবার ট্রেডমার্ক উদযাপন স্তব্ধ করে দিলেন স্বাগতিক সমর্থকদের ঋতুপর্ণা চাকমা, যার বাঁ পায়ে ভর করে এশিয়ান মঞ্চে এখন বাংলাদেশ। চাইলে বলাই যায় ঋতুপর্ণার জন্য এ আর নতুন কি, সবশেষ সাফ ফাইনালেই তো বাঁ পায়ের সেই ট্রেডমার্ক শটে নেপালের স্বপ্ন ছিনিয়ে নিয়েছিলেন বাংলাদেশের ঋতু। শুধু কি তাই, ব্যতিক্রমী উদযাপনে চুপ করিয়ে দিয়েছিলেন দশরথের 1000 নেপালি সমর্থককে। অথচ ঋতুপর্ণার এই আত্মবিশ্বাসের সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল স্বদেশী একদল সমর্থক। রেস্টের দিনে যে কোনো সময় মন চাইলে কফি ক্যাফে কফি খাইতে যেতে পারি, বন্ধু বান্ধবদের সাথে ইয়া করতে পারি, এটা স্বাভাবিক। নানা অভিযোগে পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেন ঋতু সহ 18 ফুটবলার। সেখানে কোনো এক বক্তব্যে ঋতু শুধু বলেছিলেন বন্ধুর সঙ্গে কফি খেতে যেতেও কোচের মানা। ব্যাস, মোক্ষম অস্ত্র পেয়ে যায় সমালোচনাকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় ট্রোল। একের পর এক তির্যক মন্তব্যে অসহায় করে তোলা হয় ঋতুর জীবন। মানসিক নিপীড়নের সেই সময়টা ঋতুপর্ণা পার করেছেন দাঁতে দাঁত চেপে, ছিলেন মোক্ষম সময়ের অপেক্ষায়। বুধবার আসে সেই মাহেন্দ্রক্ষণ। সমালোচনার নামে যারা ঋতুপর্ণার পথের কাঁটা হয়ে উঠছিলেন বাঁ পায়ের ট্রেডমার্ক শটে, তাদের উচিত শিক্ষাই দিলেন RC-17। উদযাপনে গুলির নিশানায় এক ফুৎকারে উড়িয়ে দিতে চাইলেন নারী ফুটবলের অন্তরায় সেসব সমালোচকদের। ঋতুপর্ণারা এমনই, অপেক্ষা করেন কিন্তু দমে যান না। পাহাড়ি কন্যার জীবনটাই তো সংগ্রামী এক গল্প। শৈশবেই কৃষক বাবাকে হারানো ঋতুর জীবনে সবচেয়ে বড় ট্র্যাজেডি একমাত্র ছোট ভাইয়ের অকাল মৃত্যু। তবে হার মানেননি তিনি। সেই শোককে করেছেন শক্তি, হয়েছেন বিধবা মায়ের আশার আলো, লাল সবুজের স্বপ্নকন্যা, জাদুর কাঠি, যার পরশে বিশ্ব মঞ্চে আরও উজ্জ্বল লাল সবুজের পতাকা। কিবোর্ড চেপে যারা কুৎসিত মানসিকতায় ঋতুপর্ণাদের স্বপ্নের পথে কাঁটা হতে চায়, মাঠের পারফরমেন্সে ফুল হয়ে সৌরভ ছড়িয়ে তার জবাব দিতে প্রস্তুত অদম্য এই পাহাড়ি কন্যা। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস। উইম্বলডনে ব্রিটেনের ড্যান ইভান্সকে 6-3, 6-2, 6-0 গেমে হারিয়ে তৃতীয় রাউন্ড নিশ্চিত করেছেন নোভাক জোকোভিচ। 1 ঘন্টা 47 মিনিট দৈর্ঘ্যের এই ম্যাচে সার্বিয়ান কিংবদন্তির এটি 99তম জয়। ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্ল্যামে জয়ের সেঞ্চুরিটা শনিবারই পেয়ে যেতে পারেন জোকো। মাইলফলক তৈরি সম্ভাব্য ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকছেন তারই স্বদেশী মিউমির কেচমানোভিচ। বয়স 38 পেরোলেও এখনও টেনিসকে উপভোগ করার কথা জানা নেই তারকা। 2023 সালে US ওপেন জিতে অস্ট্রেলিয়ান কিংবদন্তি মার্গারেট কোর্টের 24 গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড ছুঁয়েছিলেন জোকোভিচ। সবশেষ 2 উইম্বলডনের ফাইনালে আলকারাজের কাছে না হারলে এই রেকর্ডেরও মালিক এককভাবে হয়ে যেতে পারতেন তিনি। দর্শক, এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।